এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিকে আমরা আজকে প্র্যাকটিস করব। সো আজকের ক্লাসে থাকছে 60+ জিকে। ঠিক আছে, সো লেট আস স্টার্ট। তো প্রথম কোশ্চেন হলো, ব্রোঞ্জ কিসের সংকর ধাতু? ব্রোঞ্জ কিসের সংকর ধাতু? উত্তর হবে ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের সংকর ধাতু। নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখি, ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। তাহলে এখানে যেটা রয়েছে যে তামা ও জিঙ্ক মিশিয়ে পিতল তৈরি হয়, তামা ও জিঙ্ক মিশিয়ে। নেক্সট কোশ্চেন, যে আয়নোস্ফিয়ারের নিচের স্তরকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার বলা হয়। এবং এর সঙ্গে তোমরা জেনে রাখো যে এই যে ওজোনোস্ফিয়ার, তো এই ওজোনোস্ফিয়ার অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদেরকে রক্ষা করে, অতিবেগুনি রশ্মি শোষণ করে, যেটা সূর্য থেকে আলট্রা ভায়োলেট রে যেটা আসে। নেক্সট কোশ্চেন, যে রাসায়নিকভাবে হরমোন কি? হরমোন হচ্ছে রাসায়নিকভাবে প্রোটিন। ঠিক আছে, হরমোন প্রোটিন বা স্টেরয়েড ধর্মী হতে পারে। এই স্টেরয়েডও কিন্তু অপশানে থাকতে পারে, তোমরা বুঝে লিখবে। এবং তাছাড়াও ইনসুলিন মনে রাখবে, ইনসুলিন আশা করি তোমরা নাম শুনেছো। ইনসুলিন একটি প্রোটিন ধর্মী হরমোন এবং টেস্টোস্টেরন হলো একটি স্টেরয়েড ধর্মী হরমোন। ঠিক আছে, স্টেরয়েড ধর্মী হরমোনের যদি উদাহরণ দেয় তাহলে হয়ে যাবে টেস্টোস্টেরন। কালাজ্বরের সংক্রমণ ঘটায় কোনটি? নিচের কোনটি? অপশানগুলো ভালো করে দেখো। বালুমাছি হয়ে যাবে রাইট অ্যান্সার। কালা জ্বর হচ্ছে বালুমাছির সঙ্গে সম্পর্কিত। কালা জ্বর লেসম্যানিয়া ডোনোভানি নামক একটা আদ্য প্রাণীর কারণে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ইজি কোশ্চেন, যে নিচের কোনটি রজন? রজন আমরা আশা করি জানি। রজন কি? তো রজনের উত্তর হয়ে যাবে এখানে তারপিন তেল। তারপিন তেল হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সো প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কিন্তু লাইক করে দিও, প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক চাই। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ? কোন দেশ লঞ্চ করেছে সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন? উত্তর হয়ে যাবে ভারত। ভারত, অর্থাৎ ভারতের প্রথম দেশীয় যেটা এইচপিভি ভ্যাকসিন, এইচপিভি এটা মনে রাখবে। সো সেই এইচপিভি ভ্যাকসিনের কী নাম? CERVAVAC, অর্থাৎ সার্ভিক্যাল ভ্যাকসিন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভেস্টিজিয়াল অর্গান? ভেস্টিজিয়াল অর্গান মানে কি আমি বলছি। তো এখানে দেখো, ভেস্টিজিয়াল অর্গান হিসেবে উত্তর হয়ে যাবে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি লাইক করে দিও, এবং নতুন ছাত্রছাত্রীদের বলবো তোমরা যদি সিরিয়াসলি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিচ্ছ, সো দিস ইজ দ্য বেস্ট চ্যানেলে তোমরা এসেছো। এখানে কিন্তু জিকেতে একদম ফুল মার্কস তুলে দেওয়ার জন্য এক বেসিক টু অ্যাডভান্স লেভেলের জিকে প্র্যাকটিস করে দেওয়া হয়। সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, কোশ্চেন দেখেই বুঝতে পারছো। সো প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নাও, নতুন ছাত্রছাত্রীদেরকে বলবো, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্টে এবং ডেসক্রিপশানে, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও। সেখানে তোমরা ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে পারবে, ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে পারবে। এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি স্পেশাল একটি ব্যাচ। সো তোমাদেরকে বলবো সেটা জয়েন করে নাও। তো এখানে বলে রাখি, এখানে তো উত্তর হয়েই গেল যে ভেস্টিজিয়াল অর্গান হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো এখানে ভেস্টিজিয়াল অর্গান অ্যাপেন্ডিক্স, তো ভেস্টিজিয়াল অর্গান মানেটা কি? ভেস্টিজিয়াল অর্গান মানে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, নিষ্ক্রিয় অঙ্গ মানে হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান, মানে ইনঅ্যাক্টিভ। তো সেই সব অঙ্গ যা বর্তমানে এখন অকেজো হয়ে গেছে, মানে বর্তমানে অকেজো, কিন্তু পূর্বপুরুষদের শরীরের সক্রিয় ছিল। ভালো করে মনে রাখবে, বর্তমানে অকেজো কিন্তু পূর্বপুরুষদের শরীরে সক্রিয় ছিল, সেইগুলোকে বলা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টি। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে ক্লাসটি। ঠিক আছে, কেমন লাগছে, এরকমভাবে কি চলবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো, নিচের কোনটি নিউরনের অংশ নয়? উত্তর হয়ে যাবে সার্কোলেমা। সার্কোলেমা হলো পেশিকোষের একটি আবরণ, এবং নিউরনের এই আবরণকে নিউরোলেমাও বলা হয়, কিন্তু মনে রাখবে। তো নিউরনের অংশ নয় যেটি, সেটা হচ্ছে সার্কোলেমা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? কী হবে উত্তর? অক্সিন, জিব্রেলিন, তারপরে হচ্ছে এই দুটো হচ্ছে উদ্ভিদ হরমোন। থাইরক্সিন তো হবে না, ইথিলিন হয়ে যাবে রাইট আনসার। ইথিলিন, এটার আনসার হবে ইথিলিন। এবং ইথিলিন হলো একমাত্র গ্যাসীয় উদ্ভিদ হরমোন। ঠিক আছে, মনে রাখবে, একমাত্র গ্যাসীয় উদ্ভিদ হরমোন হচ্ছে এই ইথিলিন। নেক্সট কোশ্চেন, দেখো, নিচের কোনটি অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? উত্তর হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে অধাতু কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। গ্রাফাইট কিসে থাকে আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি। যারা যারা এখনও প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি জিকের, এখনই চলে যাও, বেসিক টু অ্যাডভান্স লেভেল কিন্তু করে দেওয়া হয়েছে সেখানে। সো আরও হার্ড কোশ্চেন কিন্তু আগামী দিনে আসছে। সো প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখনই, যদি ভুলে গিয়ে থাকো, এবং লাইক করে দিও আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো, এখানে উত্তর হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট কিসে থাকে? গ্রাফাইট থেকে পেন্সিলে। নেক্সট কোশ্চেন দেখো, উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা কী হবে? উত্তর হয়ে যাবে বৃদ্ধি পাবে। তড়িৎ পরিবাহিতা তাহলে বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে উষ্ণতা বাড়লে, যদি উষ্ণতা বাড়ে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আয়নগুলিরও কিন্তু গতিবেগ বৃদ্ধি পায়, এবং এর ফলে পরিবাহিতা বাড়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে নিচের কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস নয় বলেছে? নয়ে ফোকাস করতে হবে, নিষ্ক্রিয় গ্যাস নয়, উত্তর হয়ে যাবে হাইড্রোজেন।
এখানে রেডন, জেনন, ক্রিপ্টন এগুলো হচ্ছে সবই সক্রিয় গ্যাস নয়, নিষ্ক্রিয় গ্যাস। একমাত্র সক্রিয় গ্যাস হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তো হাইড্রোজেন হচ্ছে সক্রিয় গ্যাস। বাকি পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে তোমরা দেখবে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এইগুলো কিন্তু রয়েছে, এগুলো সবই ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় গ্যাস হিসেবে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো যে পাখি ওরা নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? উত্তর হয়ে যাবে তৃতীয় গতিসূত্রকে সমর্থন করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পেট্রোলিয়ামের রাসায়নিক নাম কি? উত্তর কি হয়ে যাবে? গ্যাসোলিন হচ্ছে রাসায়নিক নাম, পেট্রোল রাসায়নিক নাম গ্যাসোলিন। নেক্সট কোশ্চেন, ভারতের শীতল মরুভূমি কাকে বলা হয়? আশা করি অনেকে পারবে উত্তর, কারণ আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে একবার করিয়েছি এই কোশ্চেনটা, এবং এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। উত্তর হয়ে যাবে লাদাখ। যদি বলা হয় ভারতের, আমরা তো জানলাম লাদাখ হচ্ছে শীতল মরুভূমি, তাহলে উষ্ণ মরুভূমি ভারতের উষ্ণ মরুভূমির নাম কি? উত্তর হয়ে যাবে থর মরুভূমি, ঠিক আছে। থর মরুভূমি হচ্ছে উষ্ণ মরুভূমি। থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত থর মরুভূমি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, প্রত্যেককে বলবো লাইক করে দিও, আজকের এই ক্লাসটি লাইক করে দিও প্রত্যেককে বলবো, এবং নতুন ছাত্রছাত্রীদের বলবো সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও, যে কোনো ক্লাসের দ্রুত আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোন উপকূলে সবথেকে বেশি সংখ্যক লেগুন দেখা যায়? কোন উপকূলে? উত্তর হয়ে যাবে মালাবার উপকূলে। কেরালা উপকূলের আরেক নাম হচ্ছে মালাবার উপকূল, মনে রাখবে, কেরালা উপকূলের আরেক নাম মালাবার উপকূল। তো এই মালাবার উপকূলে অবস্থিত যে বিখ্যাত লেগুন বা যেটা উপহ্রদ, যেটা এখনই বললাম, এই লেগুন মানে হচ্ছে একটা উপহ্রদ, তো সেইটার নাম কি? সেইটার নাম হচ্ছে ভেম্বানাদ, ঠিক আছে। ভেম্বানাদ। আশা করি তোমরা যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছো, যারা আমাদের স্ট্যাটিক জিকে ইবুক পড়েছো, তারা আশা করি এটার উত্তর পেয়ে যাবে, কারণ সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, হুইটলি কমিশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? উত্তর কী হবে? হুইটলি কমিশন শ্রমের সঙ্গে সম্পর্কিত, লেবার। এবং 1929, মনে রাখবে 1929 সালে ব্রিটিশ সরকার ভারতে শিল্প শ্রমিকদের অবস্থা পর্যালোচনার জন্য এই কমিশনটি গঠন করেছিলেন, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, দীপাবলি ঘোষণা কে কত সালে করেন? কী হবে উত্তর? খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন এবং আনকমন একটি কোশ্চেন। তো এটার উত্তর হয়ে যাবে লর্ড আরউইন 1929 সালে দীপাবলি ঘোষণা করেছিলেন। ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাস বা যখন স্বায়ত্তশাসন দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে এই ঘোষণাটি করা হয়েছিল, মানে যখন স্বায়ত্তশাসন দিয়েছিলেন লর্ড আরউইন তখন এটি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? উত্তর কী হবে? 1951 সালে গঠিত হয়েছিল। এবং প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে KC নিয়োগী, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। নেক্সট, এবং ভারত সংবিধানের যেটা 280 নং ধারা, তো এই 280 নং ধারা অনুযায়ী কিন্তু অর্থ কমিশনটি গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, মন্ত্রিসভা একসঙ্গে কার কাছে দায়বদ্ধ থাকেন? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন। কত নম্বর ধারা অনুযায়ী? এটা হচ্ছে 75 নম্বর এর 3 নম্বর অংশের ধারা অনুযায়ী, 75-এর। নেক্সট কোশ্চেন, দেখো মিলিন্দ পঞ্চহ কোন ধর্মের সঙ্গে যুক্ত? এটা হবে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত, মিলিন্দ পঞ্চহ। তো এই মিলিন্দ সেটা হচ্ছে একটি গ্রিক রাজা মেনান্দার, অর্থাৎ মিলিন্দ, মনে রাখবে, এবং বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের মধ্যে কথোপকথন হচ্ছে এটি, মিলিন্দ পঞ্চহ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, দেখো প্রকাশ পাডুকোন কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, এবং তিনি প্রথম ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, এবং এই প্রকাশ পাডুকোন হলেন দীপিকা পাডুকোনের ফাদার অর্থাৎ বাবা। নেক্সট কোশ্চেন, যে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? উত্তর হবে 4 সেপ্টেম্বর পালন করা হয়। দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ যেটা INS বিক্রান্ত সেটি চালু, উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে দেখো নরেন্দ্র মোদী হয়ে যাবে রাইট অ্যান্সার। নিউরোপ্যাথি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন B12 অভাবে হয়। এবং ভিটামিন B12 রাসায়নিক নাম কি সেটি তোমরা কমেন্টে লিখে পাঠাও, নিচে এখনই লেখো কমেন্টে ভিটামিন B12 রাসায়নিক নাম কি। এবং এই যে দেখতে পাচ্ছ ভিটামিন K, তো ভিটামিন K কী কাজ করে? ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে সাহায্য করে, ঠিক আছে। আগেও আমি বলেছিলাম যারা প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো। নেক্সট কোশ্চেন, পারমাণবিক ব্যাসার্ধ মাপা হয় কিসের মাধ্যমে? উত্তর হবে ন্যানোমিটারের মাধ্যমে। মার্কিউরাস আয়নের যোজ্যতা কত? উত্তর হবে 1। মার্কিউরাস আয়নের যোজ্যতা হলো 1, ঠিক আছে। আর যদি বলা হয় মার্কিউরিক বলে দিত, তাহলে মার্কিউরিক আয়নের যোজ্যতা হয়ে যেত 2। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, দেখো কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? উত্তর হয়ে যাবে নাইট্রোজেন হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 100 ডিগ্রি তাপমাত্রার সমান হলো, মানে কেলভিন স্কেলে, উত্তর হবে 273 কেলভিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো সাদা আলোর বর্ণালীতে প্রিজমের কর্তৃক কোন রঙের আলোর বিচ্ছুরণ সর্বনিম্ন? উত্তর হবে লাল আলোর বিচ্ছুরণ সর্বনিম্ন, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
আর সেই কারণেই কিন্তু বিচ্ছুরণটা সবচেয়ে কম হয়, আর বেগুনি আলোর বিচ্ছুরণ সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, মনে রাখবে এই বিষয়টি। নেক্সট কোশ্চেন, যে প্লবতার ধারণা কে দেন? উত্তর হবে আর্কিমিডিস দেন প্লবতার ধারণা। তো আর্কিমিডিসের নীতি অনুযায়ী কোনো বস্তুকে তরলে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি, এখনই লাইক করে দাও এবং কমেন্টে জানাও কেমন লাগছে আজকের এই ক্লাসটি। কোষের তড়িৎ চালক বলের একক কি? উত্তর হবে ভোল্ট। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং রোধের একক ওহম, এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কোনটি একমাত্র ভেক্টর রাশি? উত্তর কী হবে? আধান হবে না, বিভব হবে না, রোধ হবে না, প্রাবল্য হয়ে যাবে রাইট অ্যান্সার, তড়িৎ প্রাবল্য। এটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি মানে হচ্ছে যার মান ও অভিমুখ দুইই থাকে। আর আধান, বিভব ও রোধ এই যেগুলো বাদ গেল এগুলো হচ্ছে সবই স্কেলার রাশি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এবং এটা ইজি কোশ্চেন, চটপট কমেন্টে রাইট আনসার করো এক্ষুনি আমার আগে। তো এটার আমি প্র্যাকটিস করে দিয়েছিলাম তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের ব্যাচে। তো এখানে ডেলি জিকে কুইজ দিয়ে দেওয়া হয়। সো ডেলি জিকে কুইজ যদি প্র্যাকটিস করতে হয়, কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে ক্লিক করে ফলো করে নাও, অথবা ডেসক্রিপশানেও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। উত্তর কী হবে? দেখো, নিউ দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? উত্তর হবে কর্তব্য পথ রাখা হয়েছে, কর্তব্য পথ নামকরণ রাখা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এবং কত সালে রাখা হয়েছে বলো তো? কত সালে রাখা হয়েছে? 2022 সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকার ব্রিটিশ আমলের যেটা নাম রাজপথ বা কিংস ওয়ে যেটাকে বলা হতো, তো সেটার নামটা চেঞ্জ করে কর্তব্য পথ রেখেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের গ্লাসগো বলা হয় হাওড়া শহরকে, ইংল্যান্ডের গ্লাসগো শহর কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হবে ইঞ্জিনিয়ারিং শিল্প। 1946 সালে কোন কমিশন ভারতে আসে? উত্তর হবে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। অশোককে প্রিয়দর্শী বলা হয় হচ্ছে কোন লিপিতে? অশোককে প্রিয়দর্শী বলা হয়েছে কোন লিপিতে? উত্তর হবে মাস্কি লিপিতে, বা মাস্কি লিপিরও আরেক নাম আছে ভাব্রু লিপি। ঠিক আছে, আর মাস্কি লিপিতেই অশোককে দেবনাম প্রিয়দর্শী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়লাভ করেন? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে কমলজিৎ সান্ধু, হয়ে যাবে রাইট অ্যান্সার। কত মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন? 400 মিটার দৌড়ে, 400 মিটার দৌড়ে। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ, অপশন নাম্বার ডি। 1965 সালে পেয়েছিলেন, মালায়ালম ভাষার জন্য এই সম্মানটা পেয়েছিলেন। আর তাছাড়াও কিন্তু এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড আরেকজন পেয়েছিলেন, কে বলতো? ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় মহিলা হিসেবে পেয়েছিলেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। কে পেয়েছিলেন? উত্তর হবে আশাপূর্ণা দেবী, মনে রাখবে আশাপূর্ণা দেবী পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার ক্রস করে? উত্তর হবে সুবর্ণরেখা নদী, দুবার ক্রস করে। নেক্সট কোশ্চেন দেখো, অর্থনৈতিক জরুরি ব্যবস্থার উল্লেখ সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? 360 নম্বর ধারায় রয়েছে। এবং 352 দেখতে পাচ্ছ, 352 নম্বর ধারা হলো কি? 352 নম্বর ধারাতে বলা হয়েছে যে জাতীয় জরুরি অবস্থার বিষয়ে, জাতীয় জরুরি অবস্থার বিষয়টি বলা হয়েছে 352 নম্বর। 356 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতি শাসন সম্পর্কে, মানে রাজ্যের রাষ্ট্রপতি শাসন সম্পর্কে। ঠিক আছে, তো যাই হোক, ভারতে কিন্তু এখনও পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা কিছু জারি হয়নি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, তৎকাল টিকিট বুকিং পরিষেবা কত সালে চালু হয়েছিল? উত্তর হবে 1997 সালে চালু হয়েছিল। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোনটি দিয়ে? উত্তর হবে সিজমোগ্রাফ দিয়ে মাপা হয় ভূমিকম্পের তীব্রতা। আর ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেল দিয়ে। আর এই যে ব্যারোমিটারের সাহায্যে কী মাপা হয়? বায়ুর চাপ। হাইড্রোমিটারে কী মাপা হয়? এক্ষুনি কমেন্ট করে লিখো, নিচে কমেন্ট করে লিখো কী মাপা হয়। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি? উত্তর হবে বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এবং এই বৈকাল হ্রদ কোথায় অবস্থিত বলো তো? রাশিয়াতে অবস্থিত। এবং এই বৈকাল হ্রদ পৃথিবীর প্রাচীনতম হ্রদ হিসেবেও কিন্তু পরিচিত, পৃথিবীর প্রাচীনতম হ্রদ। নেক্সট কোশ্চেন, যে পর্ণমোচী গাছে কী হয়? খুবই সহজ কোশ্চেন, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার, শীতে পাতা ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়। আর এরকম ধরনের উদ্ভিদের উদাহরণ কী কী? শাল, সেগুন ইত্যাদি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়, কারণ তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। আবার ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বলো তো? ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে এই বিষয়ে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে যে বিগ ব্যাং থিওরি বিবৃত করে, কি বিবৃত করে? বিগ ব্যাং থিওরি আমি প্রিভিয়াস ক্লাসও বলেছিলাম, ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিবৃত করে। ঠিক আছে, এবং এই বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে? বিগ ব্যাং থিওরির প্রবক্তা হলেন জর্জ ল্যামেত্র। মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? উত্তর কী হবে বলো? চটপট রাইট আনসার করো কমেন্টে। তো প্রত্যেককে বলবো আজকের কিন্তু এই ক্লাসটি লাইক করে দিও, এবং নতুন ছাত্রছাত্রীদের বলবো সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করে নাও। তোমরা যারা নতুন ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করো,
সেখানে পিডিএফ মেটেরিয়ালসও দিয়ে দেওয়া হয়, ইবুক দিয়ে দেওয়া হয়, স্ট্যাটিক জিকে, রিজনিং ইত্যাদি বিষয় দিয়ে দেওয়া হয়, জিকে প্র্যাকটিসেরও দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। প্রত্যেকে অনেকে সংগ্রহ করে ফেলেছে এবং পড়া করছে। তো তোমাদেরকে যদি সংগ্রহ করতে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, সেখানে বিস্তারিত সংগ্রহ কীভাবে করবে বিস্তারিত বিষয় বলে দেওয়া রয়েছে। তো লিঙ্ক তোমরা কমেন্টে পেয়ে যাবে, পিন করে দেওয়া রয়েছে, অথবা এই ক্লাসের বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবে। সেখানে দেখো মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়, উত্তর হবে গাম্বুসিয়া। গাম্বুসিয়া মাছ মশার লার্ভা খেয়ে ফেলে, মনে রাখবে গাম্বুসিয়া মাছ মশার লার্ভা খেয়ে ফেলে, তাই একে মশা নিয়ন্ত্রক মাছ বলা হয়। মশা নিয়ন্ত্রক মাছ বলা হয় গাম্বুসিয়াকে, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট দেখো নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো মানুষের ক্ষেত্রে মানুষ সর্বভুক, তারপরে হচ্ছে পায়ভোজী, মাংসাশী। মানুষ হচ্ছে উত্তর কী হবে, উত্তর হয়ে যাবে স্বভোজী, কারণ এখানে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে, সেই কারণে উত্তর হয়ে যাবে স্বভোজী। যাই হোক, যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে যেমন সবুজ উদ্ভিদ তাদেরকে বলা হয় স্বভোজী, ঠিক আছে, স্বভোজী হবে না এক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে, উত্তর হবে হংস চঞ্চু, প্ল্যাটিপাস যাকে বলা হয় ইংরেজিতে, প্ল্যাটিপাস হংস চঞ্চু। তো যাই হোক, যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে, উত্তর হয়ে যাবে হংস চঞ্চু। নেক্সট কোশ্চেন দেখো রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, উত্তর হবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম। আর ভিটামিন এ কিসে কিসে থাকে, গাজর পালং শাকে প্রচুর ভিটামিন এ থাকে। নিচের কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, উত্তর কী হবে, উত্তর হবে আমাশয়। আমাশয় হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, উত্তর কী হবে, হাইড্রোজেন হবে রাইট অ্যান্সার। হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, বাকি CH4 অর্থাৎ মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো গ্রিন হাউস গ্যাস হলো মানে প্রধান গ্যাস, ঠিক আছে। তো নাইট্রাস অক্সাইড, মিথেন এগুলো সবই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এক্ষেত্রে মনে রাখবে যে হাইড্রোজেন, উত্তর হলো হাইড্রোজেন। তো এই হাইড্রোজেন বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু ভূমিকা রাখে না, এটা মনে রাখবে। হাইড্রোজেন কোনোভাবেই বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে না। নেক্সট কোশ্চেন রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন, উত্তর কী হবে, বিধানসভা হয়ে যাবে রাইট অ্যান্সার, বিধানসভা। পশ্চিমবঙ্গের কোন জেলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত, উত্তর কী হবে, উত্তর হবে বীরভূম। বীরভূমে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবং শান্তিনিকেতনে 1921 সালে, মনে রাখবে সালটা, 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতনে। কত সালে, 1921 সালে। নেক্সট কোশ্চেন দেখো প্লেয়িং ইট মাই ওয়ে কার লেখা বইটি, বইটি হবে সচিন তেন্ডুলকরের লেখা প্লেয়িং ইট মাই ওয়ে। এবং এই প্লেয়িং ইট মাই ওয়ে এটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। তোমরা যারা স্ট্যাটিক জিকে পড়ে ফেলেছো সেখানে তোমরা দেখেছো যে আত্মজীবনী সম্পর্কিত একটি আলাদা চ্যাপ্টার রয়েছে, সেটাকে কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে। বায়োগ্রাফিস, তারপর হচ্ছে আধুনিক ইতিহাসের উপর যে বইপত্রগুলো আছে, সংগ্রামের উপর যে ইতিহাসের সংগ্রামের উপর বইপত্রগুলো আছে, এইগুলো কিন্তু ভালো করে পড়ে ফেলতে হবে, কারণ এগুলো পরীক্ষা আসার চান্স বেশি। সো স্ট্যাটিক জিকে বুকস কিন্তু তোমাদের খুব শীঘ্র জোগাড় করে ফেলতে হবে। কীভাবে জোগাড় করবে সে বিষয়ে আমি বলছি, শেষে বলছি ক্লাসের। দেখো উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। তো এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি বইয়ের নাম, সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি বইয়ের নাম হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, মনে রাখবে, পরীক্ষা আসার চান্স বেশি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের লেখা। নেক্সট কোশ্চেন যে মোহন বাগান ক্লাব ব্রিটিশদের দলকে কত সালে হারিয়েছিল, উত্তর হবে 1911 সালে হারিয়েছিল, 1911 সালে হারিয়েছিল, ঠিক আছে। 2 বা 1 গোলে হারিয়েছিল সম্ভবত। নেক্সট কোশ্চেন দেখো ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, ধ্যানচাঁদ ছিলেন হকি খেলার সঙ্গে যুক্ত, হকির জাদুকর বলা হতো ধ্যানচাঁদকে, এক কথায় হকির জাদুকর, মনে রাখবে, পরীক্ষাতেও আসতে পারে, হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আর তার যে জন্মদিন, ধ্যানচাঁদের যে জন্মদিন 29 আগস্ট, 29 আগস্টের দিন কিন্তু জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্য সরকার গতিধারা মানে কোন রাজ্যের সরকার গতিধারা প্রকল্পটি চালু করেছিল, উত্তর কী হবে, গতিধারা প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ। বেকার যুবতীদের বাণিজ্যিক গাড়ি কেনার জন্য এই বিষয়টি, এই একটি প্রকল্প, আশা করি তোমরা জানো এই বিষয়ে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে, উত্তর কী হবে, প্রফুল্লচন্দ্র রায় হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় ভারতীয় রসায়নের জনক। 1901 সালে এই বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন, 1901 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন, আর প্রফুল্লচন্দ্র। নেক্সট কোশ্চেন দেখো যে টোফু কিসের থেকে তৈরি হয়, উত্তর হবে সয়াবিন দুধের দই থেকে তৈরি হয় টোফু, এটি দেখতে পনিরের মতো একটু খানিকটা। নেক্সট কোশ্চেন যে নিচের কোনটি পুনর্ভব শক্তি, উত্তর হয়ে যাবে সৌর বিদ্যুৎ। নেক্সট দেখো বেমানান শব্দটি চিহ্নিত করো, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুলবেরি এগুলো কিন্তু সব ফলের নাম আছে, কিন্তু বেরি হচ্ছে ভিটামিন B1 এর অভাবে হওয়া একটি রোগ, ভিটামিন B1, ঠিক আছে, এর অভাবে হওয়া একটি রোগ বেরি, তো এটা হয়ে যাবে বেমানান শব্দ। তো যাই হোক এই ছিল হচ্ছে 60+ MCQ জিকে প্র্যাকটিস আজকের।
তো প্রত্যেকে কত মার্কস তুললে, কতগুলো অ্যাটেম্প্ট সাকসেসফুলি করতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে পাঠাবে যে আউট অফ 66 তোমরা কত স্কোর করতে পেরেছো, ঠিক আছে, এটা লিখে পাঠাবে। সো এবার তোমাদের বলে দিই যে যারা যারা স্ট্যাটিক জিকে পড়তে চাও, স্ট্যাটিক জিকে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো এবারকার পরীক্ষায় আসতে বাধ্য, মানে আসবেই স্ট্যাটিক জিকে, যেগুলো থেকে আমি একটু আগে বললাম, তো সেই স্ট্যাটিক জিকে কীভাবে জোগাড় করবে, স্ট্যাটিক জিকে ছাড়াও রিজনিংয়ের প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার কভার্ড প্র্যাকটিস সেট, মডারেট টু হার্ড লেভেল কীভাবে সংগ্রহ করবে বলে দিই। প্রথমে দেখবে যে ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, ডেসক্রিপশান বক্সে গেলেই দেখতে পাবে যে একটি লিঙ্ক রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক। তো সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস খুলে যাবে। সো এটাকে কিছুটা স্ক্রল করবে, দেখো এখানে লেখা আছে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সেরা জিকে ইবুক প্র্যাকটিস সেট। তো এখানে স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখবে লিস্টিং দেওয়া রয়েছে বুক নেম বলে, প্রচুর এমসিকিউ রয়েছে, ইবুক পিডিএফ প্লাস হচ্ছে ফ্রি 100+ জিকে এমসিকিউ প্র্যাকটিস সেট। এটি বিগত বছরের প্রশ্নের কিন্তু বিশ্লেষণ করেই কিন্তু তৈরি করা হয়েছে, এবং এটার টপিক কি, টপিক হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোলা হয়েছে কোশ্চেনগুলো, এবং এটা ইজি টু লাইট মডারেট লেভেল, যাদের এখনও বেসিক তৈরি হয়নি, এই পরীক্ষার আগে চাইছো যে আমরা স্ট্রং হয়নি কিছুটা, তো তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তো প্রত্যেককে বলবো ওয়েবসাইটে চলে এসো, এবং এখানে প্রাইস রয়েছে মাত্র 99 রুপিস, ঠিক আছে। নেক্সট তারপরে যেটা বই সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে ইবুক, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটি ইবুক, বহু ছাত্রছাত্রী আমাদের জোগাড় করে ফেলেছে ইতিমধ্যে। তো তোমাদেরকে বলবো তোমরাও বাদ থেকো না, পড়ে ফেলো, বুঝতে পেরেছো। তো স্ট্যাটিক জিকে ইবুক প্লাস হচ্ছে ফ্রি 550+ জিকে এমসিকিউ, এনাফ জিকে একদম, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট উইথ আনসার কি, ঠিক আছে। সো এটা বিশেষত্ব কি, মানে কী কী রয়েছে এই ইবুকের মধ্যে, খেলাধুলা রয়েছে, সঙ্গীত, নৃত্য, আন্তর্জাতিক সীমানা, বই লেখক, আবিষ্কারকের মতো আরও অনেক অধ্যায় রয়েছে, টপিক রিলেটেড আলোচনা করা হয়েছে, এবং সেগুলো ওয়াইজ জিকে দেওয়া হয়েছে, সুন্দরভাবে লেখা আছে। তো এবার এখানে দেখো যে এটার মূল্য হচ্ছে মাত্র 155 রুপিস। সো এটাকে কিন্তু খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা অফার প্রাইস, কারণ আর 2-3 দিন পরেই কিন্তু এটার প্রাইস আরও বেড়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো যে রিজনিং জিআই প্র্যাকটিস সেট ইতিমধ্যে বেরিয়েছে নতুন একটি, সো একদম নতুন বেরিয়েছে এটা, রিজনিং জিআই প্র্যাকটিস সেট, 250টির কাছাকাছি এমসিকিউ রয়েছে। সো এখানে মডারেট টু হার্ড লেভেল কিন্তু এই রিজনিং জিআই প্র্যাকটিস সেটটি। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ মূল্য মাত্র হচ্ছে 29 রুপিস, অফার প্রাইসে চলছে। সো এটা কিন্তু বেড়ে যাবে আগামীকাল থেকে, আজ হচ্ছে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ 20 ফেব্রুয়ারি আজকের তারিখ। সো আগামীকাল অর্থাৎ 21 ফেব্রুয়ারি থেকে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। সো অফার প্রাইস দেখতে হলে বা বিষয়গুলো জানতে হলে কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এই ওয়েবসাইটে আসতে হবে। কীভাবে সংগ্রহ করবে, প্রথমে দেখবে নিচে একটি কিউআর কোড দেওয়া রয়েছে, সেখানে পেমেন্ট করে ফেলতে হবে, তারপর সেই স্ক্রিনশটটি, পেমেন্ট স্ক্রিনশট প্লাস হচ্ছে যেই ইবুকটি তোমরা সংগ্রহ করতে চাও সেটির নাম, কিন্তু নাম সহ নিচে যেই ইমেল আইডিটি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। আমাদের টিম রয়েছে, আগামী 6 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের কাছে সেই ইবুকটি পৌঁছে যাবে। 6 ঘন্টারও আগে, কম সময় লাগতেও পারে, যদি তোমাদের মানে কিউএর লাইন যদি কম থাকে তাহলে কিন্তু খুব দ্রুত চলে যাবে, ঠিক আছে। সো তোমাদের বলে দিলাম কীভাবে তোমরা সংগ্রহ করবে, শুধুমাত্র ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই এই বিষয়গুলো সব দেখতে পাবে ডিটেলসে। তাছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, সেখানে তো বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে, প্লাস ডেলি জিকে কুইজ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সো যাই হোক, ক্লাস এখানেই কমপ্লিট করে দিলাম, প্রত্যেকে ভালো প্রিপারেশন নাও, প্রত্যেকে লাইক করে দিও, থ্যাংক ইউ।